করেন? আম, আপু কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা আপু, আমি জানি যে আপনার একটা বিউটি পার্লার আছে, যে পার্লারের নাম হচ্ছে লামহা বিউটি পার্লার। তো আপনার এই বিউটি পার্লারের শুরু কখন থেকে? আচ্ছা, বিউটি পার্লারটা এই শুরুটা হচ্ছে আমার মানে প্রথমে শেখাটাই হচ্ছে 2004-এ। আমি মানে নিজেও সাজতে পছন্দ করতাম এবং অন্যকে সাজিয়ে দিতেও পছন্দ করতাম। এই চিন্তা থেকেই আমি ছোটবেলা থেকেই চিন্তা করতাম যে আমি একজন বিউটিশিয়ান হব, নিজে সাজবো, অন্যকে সাজাবো। হ্যাঁ, আমি আর তারপরে হচ্ছে এটা থেকেই চিন্তা করেই হচ্ছে আমার পার্লারের কাজ শেখা। তারপরে আচ্ছা। 2004-এ যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার পরে আমার 3 মাস বন্ধ। তখন ওই 3 মাসে আমি প্রথম আমার মানে হাতে খড়ি পার্লারের কাজ যখন শেখা হয়ে গেল, তখন আমি ঘরে বসেই আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বান্ধবী, আমার পাড়া প্রতিবেশী সবাইকে ফ্রি কাজ করে দিতাম। খুবই ভালো লাগতো। একটু ভুল হতো, একটু ঠিক হতো, এরকম করতে করতে যখন 2006, যখন আমি খুব ভালো করেই কাজ করতে পারি, তখন আমার মনে হলো যে আমার প্রফেশনালি ভাবে একটু হলেও শুরু করা উচিত। তখন আসলে আমার পরিবারের কেউই মানে মানে এই প্রফেশনটাকে ওইভাবে পছন্দ করে না। সবাই চায় যে আমি জব করি। আচ্ছা। কাউকেই বোঝাইতে পারি না যে আসলে যে আমি যেটা পছন্দ করি, যেটা আমার খুবই ভালো লাগে, আমি এটা করলে ভালো কিছু করতে পারবো। সবাই চায়, যে মা চায় চাকরি করি, বাবা চায় চাকরি করি, কেউ আমাকে কোনো কিছু কিনে দিবে না। এবং ইভেন বিজনেসটা আমার মা আমাকে এটা বলতো যে তুমি মেয়ে মানুষ, তুমি কেন বিজনেস করবা? বিজনেসে তো পুঁজির প্রয়োজন হয়, তোমাকে কে পুঁজি দিবে? তুমি জব করো, মেয়েদের জন্য জবই বেটার। আমার মা সবসময় আমাকে এটা বোঝাতো, কিন্তু আমি নাজেহাল। আমার তো বিউটি পার্লারই মানে দিতে আমার হবে। হৃদয়ের মধ্যে স্থান নিয়ে আছে, যার কারণে তখন মানে বাবাকে অনেক কনভিন্স করে একটা চেয়ার আর একটা গ্লাস এটা নিয়েই শুরু করলাম। শুরু করতে যখন হচ্ছে কাজ করছি, প্রায় 6-7 মাস কাজ করছি, তখন হচ্ছে আমার আরেকটা অফার আসে ঢাকার থেকে, মানে ট্রেনিং এর। তখন আমি আবার ঢাকায় যাই ট্রেনিং করতে, আরো নিজেকে আরেকটু ডেভেলপ করলাম, ট্রেনিং করলাম। তখন ওই যখন ফিরে আসি, তখন কিছু মানে চিন্তা করলাম যে পার্লারের পাশাপাশি আমি আরো কিছু মানে মেয়েদের যে মানে আইটেম গুলো, ওগুলো যদি কিছু আমি সেল দেই তাহলে আমার ভালো হবে। তখন আমি ওখান থেকে আরো কিছু প্রোডাক্ট কিনে নিয়ে এসে আমি পার্লারের কাজ করার পাশাপাশি আমি ওগুলো বিক্রি করি। যখন দেখলাম যে ওগুলো আমার খুব ভালো সেল হচ্ছে, তখন আমার খুব মানে আরো মজা লাগলো যে না, আসলে আমার বিজনেসটা এইভাবে আরো ডেভেলপ করা যেতে পারে। আর ছোটবেলা থেকে আমার আরেকটা ছিল, যেটা না বললেই নয়। আমার মানে ছোটবেলা থেকে আমি মানে বড় হয়েছি আর দেখেছি যে আমাদের বাড়ির ভিতরে মানে অনেক ভাড়াটিয়া থাকতো। হ্যাঁ, যে ভাড়াটিয়া গুলো হচ্ছে মানে নানান ডিস্ট্রিক্টের নানান মানুষ। তো মানে এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে একটা কলহ, মারামারি, এগুলো মানে আমি ওগুলো দেখতাম যে হচ্ছে এই যে কোনো না কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, হাজবেন্ড ওয়াইফকে ধরে বেদম মার দিয়েছে। মানে এটা আমার খুব খারাপ লাগতো। আমি তখন উপলব্ধি করতে পারতাম যে মেয়েরা খুব অসহায়। ওই ছোটবেলা থেকেই মনে হইতো যে আসলে মেয়েরা খুব অসহায়। তা না হলে একটু কথা একটু এদিক ওদিক হলে এভাবে মারবে, একটা স্বামী এভাবে মারবে। তো তারপরে হচ্ছে আমার মানে হলো যে এরকম অসহায় নারীদের নিয়ে না আমার কাজ করা উচিত। মানে এরকম আমার খুব রাগ হতো যে যারা হচ্ছে হাজবেন্ড মারা গেছে, খুব অসহায়, বাবা মায়ের ঘাড়ে মানে মানে নিজেকে একটা কেমন অসহায় মনে করতেছে, কোনো কিছু কাজ পাচ্ছে না, কি করবে? তারপরে একটা ডিভোর্স মেয়ে বাবা মার ঘাড়ে বসে আছে। এভাবে আসলে ওদের কিন্তু এই মানে এসব মেয়েরা কিন্তু খুব অসহায়। মানে এরা কিন্তু কি করা উচিত, মানে এটা কিভাবে করা উচিত, মানে এদেরকে আসলে স্বাবলম্বী করাটাই মানে আমার মানে মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে আমি যদি কোনোদিন যদি আমি নিজে ব্যবসা করি বা আমি নিজে এই প্রতিষ্ঠান একটা মানে করি, তখন আমি আমার প্রতিষ্ঠানে এদেরকে আমি
কাজ শিখাবো, ফ্রি কাজ শিখাবো, এদেরকে স্বাবলম্বী করব। তাহলে হয়তো আমার মাধ্যমে আরো 5টা নারী মানে মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, আর মার খেতে হবে না। এগুলো চিন্তা করেই সব সময় আমি মানে আরো বেশি মানে এখনো আমি চিন্তা করি, আমি এখনো খুঁজি। আমি কিন্তু এরকম কোনো নারী যদি পাই যে হচ্ছে বিধবা বা ডিভোর্স হয়ে গেছে, আমি কিন্তু এতে লিস্ট করি, ফোন নাম্বার নেই। কিন্তু হয় কি, একটা কথা আছে না, সাদা সাধ্য নাই। তা হ্যাঁ। আমার হয়তো ওদের নিয়ে যে কাজগুলো করা উচিত সেই সেই পরিমাণে অ্যামাউন্ট আমার নেই, বা ওদের আমি শিখাবো, ওদের আমি সেই বেতন দিতে পারবো না, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবো না। এগুলো শুধু চিন্তা করি না, শুধু প্ল্যান করি, সারাক্ষণ প্ল্যান করি, মানে ওদের নিয়েই প্ল্যান করি। তবে অবশেষে মানে এই যে ছোট্ট যে বাসনাটা, এটা আমার একটু হলেও পূরণ হয়েছে। এখন আমার অলরেডি 2জন মেয়ে আছে, যা তারা দুজনেই হচ্ছে মানে ডিভোর্স হয়ে গেছে, মানে পড়াশোনাও করছে না, বাবা মার ঘরে বসে আছে, খুবই নিজেকে অসহায় মনে করে। তো আমি এই 2টা মেয়েকে ফ্রি কাজ শিখাই। আচ্ছা, দর্শক বৃন্দ, আমরা এতক্ষণ শুনলাম একজন মহিলা যিনি আর কি নিজের উদ্যোগে অনেক দূর এগিয়েছে, নিজে একটা ব্যবসা দাঁড় করিয়েছে এবং তিনি এখন সফল এবং তিনি অন্যদেরকেও সাহায্য করছে। আসলে আপু, আপনার এই উদ্যোগটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ। আপনি নিজের জন্য ভাবছেন এবং অন্যের জন্য ভাবছেন। আপনার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা। আপনি আরো সামনে সামনে এগিয়ে যান। আপনার জন্য হচ্ছে আসলে দোয়া থাকলো। দর্শক বৃন্দ, আমরা শুনলাম একজন নারী সে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়েছে, তার সংগ্রামের গল্প আমরা শুনেছি। আমরা সামনে আপনাদের কাছে আরো অনেক জীবনী সংগ্রামের কাহিনী নিয়ে হাজির হব। আমাদের পাশে থাকবেন সকলেই। আমি মাঝে আর একটা কথা বলতে চাই, যে ওই যে আমাকে সবসময় বলা হতো না যে তুমি মেয়ে মানুষ, তুমি যে ব্যবসা করবা, তোমাকে কে পুঁজি দেবে? তো ওই পুঁজিটা আমি কিভাবে পাবো, আমাকে তো কেউ পুঁজি দিবে না। তো আমি কিন্তু সবসময় পুঁজিটা খুঁজতাম যে আমি কিভাবে আমার পুঁজিটা আনবো। তো এই কারণে আমি হচ্ছে ফার্স্ট 2013-তে আমি একটা জব পাই ব্যাংকে। আমি ওই ব্যাংক জবটা করি, কিন্তু আসলে জবটা করি মূলত আমার ওই পুঁজিটার জন্য, যে পুঁজিটা আমার লাগবে। ওখানে আমি 7 বছর জব করি। 7 বছর জব করে যখন আমি একটা পুঁজি গুছাইতে পারি, তখন আমি জবটা ছেড়ে দিয়ে ওই পুঁজিটা দিয়েই আমি আমার পাল্লাটা শুরু করি। দর্শক বৃন্দ, আমরা আসলে আপুর কাছ থেকে অনেক কিছু শিখলাম এবং অনুপ্রাণিত হলাম। এরকম অসংখ্য জীবন কাহিনী আছে, অসংখ্য সংগ্রাম কাহিনী আছে যা আসলে মেয়েরা করে, শুধু মেয়েরা না, মানুষ করে, মেয়ে ছেলে সবাই করে এবং তারা সফল। এমন অনেক ঘটনা যা আমরা জানি না, যা বাস্তবতার রোজকার ঘটনার মধ্যেই চাপা পড়ে আছে। তো আমরা এরকম আরো অনেক ঘটনা, অনেক কাহিনী, অনেক সংগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনার মাধ্যমে আমি আরেকটা মেসেজ দিতে চাই, যে এমন যদি কোনো মেয়ে থাকে যে তার থাকার জায়গা নাই, মানে কোথায় যাবে, কার কাছে যাবে, মানে অনেক সময় থাকে না, বাবা মাও মারা গেছে, হাজবেন্ডও ডিভোর্স দিয়ে দিয়েছে, ভাই বোন যার যার বিয়ে করেছে, এখন সে যে কার কাছে গিয়ে দাঁড়াবে এরকম তার কোনো স্থান নাই। অবশ্যই আমি বলবো যে সে আমার কাছে আসেন। আমি যদি এক মুঠো ডাল খাই, এক মুঠো সাদা ভাত খাই, আমি তাকেই খাওয়াবো, আমি তাকে আমার কাছে রাখবো। দর্শক বৃন্দ, আমরা আসলে আপু খুবই একজন ভালো মানুষ। তিনি এমন যদি কেউ থেকে থাকেন যে খুবই অসহায়, বাবা মা নেই এবং মানে কোনো ওয়ে নেই আয় করার, তারা আপুর সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।